নমস্কার বন্ধুরা, টেটের ওপেন কোর্ট যে রিভিউ পিটিশনের হিয়ারিং সেটি লাইভ স্ট্রিমিং দেখার পরে সারা ভারতবর্ষের প্রায় অনেকাংশে টিচার্সরা এটা মনে করছেন যে রিভিউ পিটিশনের রেজাল্ট 99% নেগেটিভই আসতে চলেছে। এরকমটা মনে করার যথেষ্ট কারণও রয়েছে, কিন্তু এখানে আপনাদের মনে করাবো যে যতক্ষণ না রিভিউ পিটিশনের রেজাল্ট আপলোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে ডিসিশান নেবেন না। কারণ মূল যে পয়েন্ট 23শে আগস্টের যে প্যারাগ্রাফ 4-এ যে এক্সেমশনস দেওয়া হয়েছিল সেটিকে নন স্ট্যাটুটরি বলে অভিহিত করা হয়েছে, যেটি স্ট্যাটুটরি রুলস অর্থাৎ আরটি অ্যাক্টের উপরে নয়। তার সত্ত্বেও কিন্তু এটি নোট করা হয়েছে, কারণ এনসিটির যদি পাওয়ার নাও থাকে কেন এই এক্সেমশন এনসিটি দিল সেটি কিন্তু এনসিটির পার্টে কিন্তু প্রশ্নটা থাকছে। তার ভিত্তিতে কিন্তু রিভিউ পিটিশনের যে রেজাল্ট একটি পজিটিভ আউটকাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি পরিমাণেই রয়েছে। তার পাশাপাশি 3 আগস্ট 2017 মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে চিঠি, সেই চিঠির কোনো জায়গাতে টেটের উল্লেখ ছিল না। সেটি কিন্তু বিশিষ্ট আইনজীবী একজন স্বনামধন্যা তিনি কিন্তু এটি তুলে ধরেছেন, সেটি কিন্তু নোটেড হয়েছে। তো অন্য সমস্ত পয়েন্ট বাদ দিলেও এই দুটি পয়েন্টের ভিত্তিতে বলা যায় পজিটিভ আউটকাম কিন্তু হতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি শেষ পর্যন্ত রিভিউ পিটিশনের রেজাল্ট নেগেটিভই হয় তাহলে আর কি উপায় খোলা থাকছে? একেবারে সব দরজায় কি বন্ধ হয়ে যাচ্ছে? সেই সংক্রান্ত আলোচনাই করব আজকের ভিডিওতে। তো অপেক্ষা করতে বলবো, ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকুন, কারণ ভিডিওটি একটু দীর্ঘায়িত অবশ্যই হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে অপশান আপনারা অনেকেই জানেন যে কিউরেটিভ রিভিউ পিটিশনস। দেখুন, এটি এক্সট্রাঅর্ডিনারি রেমেডি হিসেবে এটিকে ধরা হয়। কী কী ক্ষেত্রে হতে দেখুন, ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস, সিরিয়াস প্রসিডিউরাল এরর অর ম্যানিফেস্ট মিসক্যারেজ অফ জাস্টিস, যদিও সাকসেস রেট হচ্ছে ভেরি লো, অর্থাৎ এটি কিন্তু কোনো অপশান হিসেবে না ধরাই বেটার। তারপরের যে অপশান দেখুন, ক্লারিফিকেশন অবলিক মডিফিকেশন অ্যাপ্লিকেশনস, সেক্ষেত্রে কী হতে পারে, ক্লারিফিকেশন অফ ইমপ্লিমেন্টেশন, কীভাবে করা হবে, কাদের ক্ষেত্রে কী করা যেতে পারে, এই ধরনের কিছু ক্লারিফিকেশন চাওয়া হতে পারে, যেটি অবশ্যই স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে চাওয়া হতে পারে। এক্সটেনশন অফ টাইম চাওয়া হতে পারে, রিল্যাক্সেশনস ইন এনফোর্সমেন্ট, কিছু রিল্যাক্সেশন চাওয়া হতে পারে। যেমন ধরুন, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড রয়েছেন বা অন্য কোনো প্রতিবন্ধকতা রয়েছে, কি দুরারোগ্য রোগে আক্রান্ত রয়েছেন, তাদের জন্য কোনো রিল্যাক্সেশন দেওয়া হতে পারে কি না, এই ধরনের কিন্তু ক্লারিফিকেশন চাওয়া হতে পারে। তার পাশাপাশি প্রোটেকশনস ফর সার্টেন ক্যাটাগরিজ, যেটি আমি উল্লেখ করলাম। তার পাশাপাশি দেখুন, লং সার্ভিং এমপ্লয়িজ, মেডিকেলি আনফিট টিচার্স অর ফেজড কমপ্লায়েন্স মেকানিজমস, এই সমস্ত বিষয়ে কিন্তু এমএ ফাইল হওয়ার একটা জায়গা রয়েছে, যেটি কিন্তু বেশ পজিটিভ একটি বিষয়, অর্থাৎ এটি হতে পারে। তারপরে দেখুন, লেজিসলেটিভ অ্যামেন্ডমেন্ট, পার্লামেন্ট অফ ইন্ডিয়া কুড অ্যামেন্ড দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক কানেক্টেড টু সেকশন 23 অফ দ্য আরটি অ্যাক্ট, যেটির দিকে সবাই তাকিয়ে রয়েছেন যে এই অ্যামেন্ডমেন্টের দিকে। তার পাশাপাশি দেখুন, এনসিটি কোয়ালিফিকেশনস প্রভিশনস অর ট্রানজিশনাল টিচার্স প্রোটেকশনস, এই বিষয়গুলো কিন্তু খুব ফিজিবল একটি সলিউশনস। তার পাশাপাশি দেখুন, নিউ এনসিটি অবলিক গভর্নমেন্ট নোটিফিকেশনস, এই বিষয়ে যদি আসে যে কুড পোটেন্সিয়ালি ইস্যু রিভাইজড নর্মস অর ট্রানজিশনাল পলিসিস ইফ লিগালি পারমিসিবল। যেমন ধরুন কী হতে পারে, দেখুন, স্পেশাল টেট উইন্ডো হতে পারে, রিল্যাক্সড কোয়ালিফাইং মার্কস হতে পারে, কম নাম্বার পেলেও পাস করানো, এজ রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে, মাল্টিপল অ্যাটেম্পটস দেওয়া যেতে পারে। তারপর দেখুন, ব্রিজ কোয়ালিফিকেশনস প্রোগ্রামস, ব্রিজ কোর্সের কিছু ব্যবস্থা করা যেতে পারে, এই ধরনের বিষয় কিন্তু রয়েছে। তার পাশাপাশি যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে দেখুন, পার্লামেন্ট কিন্তু অ্যামেন্ড করতে পারে এই যে সেকশন 23, যার মধ্যে কিন্তু যাবতীয় বিষয় লুকিয়ে রয়েছে এই আরটি অ্যাক্টের। সেখানে কী করা যেতে পারে দেখুন, যে সেকশন 23 অফ দ্য আরটি অ্যাক্ট জড়িয়ে রয়েছে এবং এনসিটির যে নোটিফিকেশন সেটি কিন্তু কানেক্টেড রয়েছে, এবং সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশনস অফ ম্যান্ডেটরি টেট কোয়ালিফিকেশনস রিকোয়ারমেন্টস, সেটিও কিন্তু কানেক্টেড। এখানে কী করা যেতে পারে দেখুন, অ্যামেন্ডে প্রভিশও করা যেতে পারে, ইনসার্টে সেভিং ক্লজ, একটা সেভিং ক্লজ এখানে অ্যাড করা যেতে পারে, টু ক্রিয়েট আ গ্র্যান্ডফাদারিং প্রভিশনস ফর অলরেডি অ্যাপয়েন্টেড এমপ্লয়িজ, এটিও কিন্তু করা যেতে পারে। তার পাশাপাশি দেখুন, পার্লামেন্ট ক্যান চেঞ্জ দ্য ল প্রসপেক্টিভলি, legislature has broad power to amend statutes, clarify legislative intent, create exemptions, validate certain appointments,
অর্থাৎ দেখুন এখানে অ্যামেন্ড করতেই পারে এখানে আরটি অ্যাক্টের, তার পাশাপাশি ক্লারিফিকেশান দিতে পারে যে দেখুন যেটি বলা হয়েছে সেটি ট্রেনিং কোয়ালিফিকেশানস, নট টেট। টেটটাকে একটি এন্ট্রান্স টেস্টের কোয়ালিফিকেশান হিসেবে যদি এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়, সেটি কিন্তু সমস্ত সমস্যার কিন্তু সমাধান করে ফেলবে। তার পাশাপাশি দেখুন এক্সামশনস দেওয়া যেতে পারে ওয়ান টাইম, যে যারা ইন সার্ভিস টিচার্স তাদেরকে এই রেট্রোস্পেক্টিভ এফেক্টের হাত থেকে রক্ষা দেওয়া হলো, এই ধরনের কিন্তু বিষয় করা যেতেই পারে। তার পাশাপাশি দেখুন খুব গুরুত্বপূর্ণ কথা, বাট ইট ক্যানট সিম্পলি নালিফাই এ কোর্ট জাজমেন্ট উইদাউট চেঞ্জিং দ্য লিগাল বেসিস। অর্থাৎ কোনো কোর্টের জাজমেন্টকে সরাসরি খারিজ করার জন্য কিন্তু পার্লামেন্ট কোনো হস্তক্ষেপ করতে পারে না। সেই জন্য কী করতে পারে, যে লিগাল বেসিসের উপর ভিত্তি করে কোর্ট জাজমেন্ট দিচ্ছে সেই লিগাল বেসিসটাকে চেঞ্জ করতে পারে। এক্ষেত্রে ধরুন 2017 যে অ্যামেন্ডমেন্ট, যে সেকেন্ড প্রভিসর ইনসার্ট হয়েছিল 2017 অ্যামেন্ডমেন্টে, যেটি বারবার কিন্তু জাজেরা উল্লেখ করেছেন এবং এমনটাও শোনা গেছে যে এতদিন কেন চ্যালেঞ্জ করা হয়নি এই বিষয়টি, এই ধরনের বিষয় কিন্তু রয়েছে। তাহলে সেই যে বেসিস সেটিকে অ্যামেন্ড করা যেতে পারে, যার ভিত্তিতে ন্যাচারালি কিন্তু কোর্টের জাজমেন্টও কিন্তু পরিবর্তিত হতে পারে। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ রিপিটেডলি হেল্ড legislature may remove the basis of a judgment but cannot merely declare the judgment wrong। অর্থাৎ এর বেসিসটাকে চেঞ্জ করা যেতে পারে। এক্ষেত্রে 2017 অ্যামেন্ডমেন্ট তাকে পুনরায় অ্যামেন্ড করার যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তার পাশাপাশি যেটি আপনাদের উল্লেখ্য বিষয় যে 2017-তে কী হয়েছে, দেখুন 2017-তে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটি কী করেছে, প্র্যাকটিক্যাল রিলিফ দিয়েছে এবং ট্রানজিশনাল অ্যাকোমোডেশনস দিয়েছে। আপনারা জানেন সেকশন 23 যে সাবসেকশন 2, সেখানে কিন্তু 5 বছরের সময়সীমা দেওয়া হয়েছিল রিকোয়ার্ড কোয়ালিফিকেশান অর্জনের জন্য, যেটি 2015-র 31শে মার্চ শেষ হয়ে গেছে। কিন্তু এই 2017-তে গিয়ে দেখা যাচ্ছে যে তাহলে এই সময়টাই তারা কিন্তু সেফগার্ডের মধ্যে নেই। সেই জন্য 1/4/2015 থেকে এফেক্ট দেওয়া হলো এই 2017-র অ্যামেন্ডমেন্টকে এবং বলা হলো 4 বছর সময় দেওয়া হলো এই রিকোয়ার্ড কোয়ালিফিকেশান অর্জনের জন্য। অর্থাৎ প্রথমে ছিল 2010 থেকে 15, তারপরে 2015 থেকে 19, অর্থাৎ 2019-এর 31শে মার্চ পর্যন্ত সময়সীমা দেওয়া হলো। এবং মনে রাখবেন 3 আগস্ট 2017 এমএইচআরডি কিন্তু চিঠি পাঠালো সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত যে সমস্ত অঞ্চল রয়েছে যে এর মধ্যে এই ট্রেনিং কোয়ালিফিকেশানস কিন্তু অর্জন করতেই হবে, নাহলে সার্ভিস কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে যাবে। এবং সেখানে বিভিন্ন রকমের পদক্ষেপ, অনলাইন কোচিং এবং যে পোর্টাল, সম্ভবত স্বয়ং পোর্টাল, এই ধরনের কিছু ইন্ট্রোডাকশানও কিন্তু হয়েছিল, কিন্তু সেখানে কোনো হুইসপার অফ টেট কিন্তু ছিল না। অর্থাৎ বলা যেতেই পারে সরকার বা পুরো বিষয়টি কিন্তু এই ট্রেনিং কোয়ালিফিকেশানের উপরে কিন্তু ফোকাসড ছিল। অর্থাৎ যাই হোক, 4 বছরের যে এক্সট্রা টাইম দেওয়া হলো 2019, তারপরে কিন্তু চাকরি কারুর চলে গেল না। তাহলে কি হলো, এখনও কিন্তু এই ট্রানজিশনাল জোনের মধ্যে সবাই রয়েছে। 2019-এর 1 এপ্রিল থেকে যে এখনও পর্যন্ত কোনো সেফগার্ড অ্যামেন্ডমেন্ট কিন্তু নেই। তাহলে সেক্ষেত্রে কী করা যেতে পারে, এই যে 2017-র অ্যামেন্ডমেন্টের ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে এটি প্রসপেক্টিভ ওয়েতে ধরা হবে, রেট্রোস্পেক্টিভ এফেক্টে ধরা হবে না। তো এই ধরনের ব্যাখ্যা কিন্তু খুবই প্রয়োজন এবং খুবই সম্ভব। ক্যান পার্লামেন্ট অ্যামেন্ড অর ক্ল্যারিফাই ইট এগেন? দেখুন কি বলছে, ইয়েস থিওরিটিক্যালি পার্লামেন্ট কুড ইনসার্ট অ্যানাদার প্রভিশন। দেখুন একবার অ্যামেন্ড করেছে, আবারও অ্যামেন্ড করতে পারে, ইনসার্ট করতে পারে, এক্সটেন্ড টাইম লাইন্স করতে পারে, ক্রিয়েট এ সেভিং ক্লজ ফর এক্সিস্টিং টিচার্স করতে পারে, ডিফাইন প্রসপেক্টিভ অ্যাপ্লিকেবিলিটি অর্থাৎ রেট্রোস্পেক্টিভ হবে না, অর ক্লারিফাই লেজিসলেটিভ ইন্টেন্ট রিগার্ডিং ইন সার্ভিস টিচার্স। এই বিষয়গুলো কিন্তু করতেই পারে। এবার এভাবে শুরু করতে পারে ফর রিমুভাল অফ ডাউটস, অর্থাৎ যে সন্দেহ বা ডাউট বা যে একটা দ্বিধা সৃষ্টি হয়েছে সেটি ক্লিয়ার করার জন্য একটা এক্সপ্লেনেটরি নোট দিতে পারে, শুড অপারেট। এবং এইভাবে কিন্তু দেখুন কি বলছে, কোনোভাবেই কিন্তু ওভাররুল করতে পারবে না জুডিশিয়াল ডিসিশনকে উইদাউট চেঞ্জিং দ্য স্ট্যাটুটরি বেসিস, যেটি একটু আগেই কিন্তু ব্যাখ্যা করা হলো। অর্থাৎ স্ট্যাটুটরি বেসিসকে কিন্তু আগে এখানে অ্যামেন্ড করতে হবে, সরাসরি কিন্তু জাজমেন্টকে চেঞ্জ করা যাবে না। অর্থাৎ কি করা যেতে পারে, হোয়াট ইজ মোর লিগালি ফিজিবল, দেখুন কি বলছে, ট্রানজিশনাল প্রোটেকশনস দেওয়া যেতে পারে, ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে, গ্র্যান্ডফাদারিং এক্সিস্টিং এমপ্লয়িজ করা যেতে পারে, এক্সট্রা টাইম টু কোয়ালিফাই করা যেতে পারে। তার পাশাপাশি দেখুন এখানে যে অ্যামেন্ডমেন্টের যে ধারণা সেটি কিন্তু বা ক্ল্যারিফিকেশান ফুললি পসিবল, অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু এটি সম্ভব।
2017 যে প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি শোজ পার্লামেন্ট হ্যাজ ইন্টারভেন্ড আর্লিয়ার ইন টিচার কোয়ালিফিকেশনস ম্যাটার্স, অর্থাৎ পার্লামেন্ট হস্তক্ষেপ করেছিল এই টিচার কোয়ালিফিকেশন ম্যাটারে। পুনরায় কিন্তু পার্লামেন্টের হস্তক্ষেপ কিন্তু খুব প্রয়োজন, যেটি শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে যে পুরো বিষয়টাই আমরা জানি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও কিন্তু বলেছেন এবং ওপেন ফোরামেই বলেছেন যে কোনো না কোনো কিন্তু তারা ওয়ে আউট বের করবেন। অর্থাৎ এই সমস্ত বিষয়ের মধ্যে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে সমস্ত রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল যে এই যে টিচার্স এদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায়। আপনাদের কি মতামত লিগ্যাল কনসালটেশনের ভিত্তিতে আমাদের জানান। যেহেতু শিক্ষা একটা যৌথ তালিকায় থাকা বিষয়, এই বিষয়ে কিন্তু সরকারি স্তর থেকে কেন্দ্র এবং রাজ্য উভয়ের মিলে কিন্তু একটা পদক্ষেপ কিন্তু ইনিশিয়েটেড অলরেডি হয়ে গেছে। এখন অপেক্ষা এই রিভিউ পিটিশনের যে আউটকাম তার উপর, এবং তারপরেই আমরা ডেফিনেটলি কোনো না কোনো কিন্তু ওয়ে আউট অবশ্যই দেখতে পাবো। সুতরাং যে সমস্ত ডিস্ট্রেস টিচার্স রয়েছেন যারা টেনশন করছেন তাদের উদ্দেশ্যে বলার, এখনই এই বিষয়ে টেনশন করার মতো জায়গা নেই। আপনারা অপেক্ষা করুন, কোনো না কোনো ওয়ে আউট কিন্তু অবশ্যই হবে। আপনারা আমার সঙ্গে একমত নাও হতে পারেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং এ বিষয়ে আলোচনার কিন্তু অবকাশ রয়েছে এবং সেটা চলতে থাকুক। তো কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করুন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনাদের যে কলিগস রয়েছে তাদের মধ্যে। ধন্যবাদ।